নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাস ম্যাডাম। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সৌমেনকে আমার সত্যি ভালো লাগতো, ভালোবাসতাম, কিন্তু ভালোবাসলেই কি বিয়ে হয় নাকি বিয়ে করা যায়? অমন একটা দাদা, অমন একটা পরিবার দেখে সত্যিই আমার লোভ লেগেছিল। হাজার হোক, ওই বয়সে সব মেয়েই ভবিষ্যতের স্বপ্ন দেখে। আমিও দেখেছি, আমিও ভেবেছি ভবিষ্যতের কথা, স্বামীর কথা, শাশুড়ির কথা। ভাবতে ভালো লাগতো, ভাবতে ইচ্ছা করত, না ভেবে পারতাম না। অনেক খোঁজাখুঁজি করে অনেক দিনের চেষ্টার পর বাবা দিদির বিয়ে দেন। দিদি আমার মতো এমএ না পড়লেও বিএ পাশ করেছিল, ভালো গান গাইতে পারত। তাছাড়া দিদি ঠিক মার মতো রান্না করতে পারত। প্রচুর খরচ করেই বাবা দিদির বিয়ে দেন, কিন্তু দিদি সুখী হয়নি। কাউকে বলতে না পারলেও আমি জানি জামাইবাবুর চরিত্র ভালো নয়। মা বাবার কাছে দিদি সব কিছু খুলে না বললেও তারা সব কিছুই বুঝতে পারেন। দিদির মুখের দিকে তাকালেই সব কিছু বোঝা যায়, অথচ দিদির সংসার দেখে কিছু বোঝার উপায় নেই। কথাবার্তা, আলাপে, ব্যবহারে, দিদির প্রতি কর্তব্য পালনে জামাইবাবুর কোনো ত্রুটি নেই। আমি বিয়ে পরীক্ষা দেবার পর প্রায় মাসখানেক দিদির ওখানে ছিলাম। সকালবেলায় ডিলুক্সে রওনা হয়ে রাত্রেই এলাহাবাদ পৌঁছেছিলাম। দিদিকে নিয়েই জামাইবাবু স্টেশনে এসেছিলেন। দিদির জর্জ টাউনের বাড়িতে পৌঁছে আমি অবাক হয়েছিলাম। কলকাতা শহরেও এত সাজানো গোছানো সংসার দুর্লভ। সংসারকে সুন্দর করতে যা কিছু প্রয়োজন সব কিছু জামাইবাবু করেছেন। কিন্তু সব মেয়েই যা চায় সেই স্বামীর ভালোবাসাই দিদি পায় না, পেল না। দিদির কথা ভাবতে গেলেই মনটা খারাপ হয়ে যায়, সারা মনটা তেতো হয়ে যায়। দিদির এই রকম হবার পর বাবা মা কোনোদিন আমার বিয়ের কথা বলতেন না। আগে আগে বাবা বলতেন গ্র্যাজুয়েট হওয়ার পরই মেয়েদের বিয়ে দেবেন, কিন্তু বিএ পাশ করার পর বাবাই আমাকে বললেন এমএ পড়তে। শুধু বাবা মা নয়, আমি নিজেও অনেক দিন পর্যন্ত নিজের বিয়ের কথা ভাবিনি, ভাবতে পারিনি। অথচ একদিন আবার নিজের কথা, নিজের বিয়ের কথা ভাবতে শুরু করলাম। একটা সুন্দর মনের মতো স্বামী আর শ্বশুরবাড়ির স্বপ্ন আমাকে মাতাল করে তুলল। সেসব দিনের কথা ভাবলে সত্যি হাসি পায়, লজ্জা লাগে। কাউকে এসব কথা বলা যায় না। বিয়ের অনেক দিন পর সৌমেনকে বলেছিলাম, কিন্তু আর কাউকে বলিনি। ওর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হবার পর প্রথম প্রথম খুব কমই ওদের বাড়ি যেতাম। গেলেও একলা যেতাম না, অন্তত আর একজন কাউকে নিয়ে যেতাম। গেলেও বেশিক্ষণ থাকতাম না, বড়জোর 1 ঘন্টা 1.5 ঘন্টা, তার বেশি কখনোই না। 6th ইয়ারে ওঠার পর যাতায়াতটা খুব বেশি বেড়ে গেল। ক্লাস শেষ হলেই ওর সঙ্গে ঠিক শ্যামবাজার বা বাগবাজারের বাসে উঠতাম। ওদের বাড়িতে কিছুক্ষণ গল্পগুজব আড্ডা না দিয়ে পারতাম না। ওদের বাড়ি যাওয়াটা নেশায় দাঁড়িয়েছিল। কিছুকাল ওই রকম নিয়মিত আড্ডা দেবার পর অনুভব করলাম বাড়ি ফিরতে ইচ্ছে করে না। ইচ্ছা করতো ওদের ওখানেই থেকে যাই। অনেক রাত পর্যন্ত গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে ওখানেই শুয়ে থাকি। সৌমেনের বিছানায় শুয়ে পড়ি, সারা রাত শুয়ে থাকি। ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়ে থাকি। আরও অনেক কিছু ইচ্ছা করতো দাদার কাছে বসে থাকি, দিদির সঙ্গে আড্ডা দিই, অশোক মানুকে নিয়ে বেড়াতে যাই, মার কাছে সৌমেনের ছোটবেলার গল্প শুনি। খুব ইচ্ছা করতো। বাড়ি ফিরতে ইচ্ছা করতো না। ফেরার সময় মনটা ভীষণ খারাপ হয়ে যেত। হরিদ্বার বা বেনারসের গঙ্গার ধারে বসে বুড়িরা যেমন জপের মালা নিয়ে একই মন্ত্র বছরের পর বছর জপ করেন, আমিও সেই রকম এই জনপথের এই বাংলোর বারান্দায় বসে বসে
শুধু অতীত স্মৃতি রোমন্থন করি। না করে পারি না। এত বড় পৃথিবীতে যত সম্পদই ছড়িয়ে থাকুক, শুধু স্মৃতি ছাড়া মানুষের একান্ত নিজস্ব কোনো সম্পদ নেই। মানুষ সব কিছু হারাতে পারে, সব কিছু চলে যায়, হারায় না, চলে যায় না, শুধু স্মৃতি। অতীত দিনের স্মৃতিটুকু হারাবার পর আর কি থাকে মানুষের? কিচ্ছু না, মহাশূন্য, চির অন্ধকার। যে মনের মণিকোঠায় স্মৃতিটুকু ধরে রাখতে পারে না, সে উন্মাদ, সে পাগল। সে মাটির পৃথিবীতে বিচরণ করলেও মহাশূন্যে ভাসছে। সূর্যের মুখোমুখি দাঁড়িয়েও সে অমাবস্যার সূচিভেদ্য অন্ধকারে হারিয়ে গেছে। চুপচাপ বসে যে নিজের কথা ভাবব সবসময় তারও উপায় নেই। কেউ না কেউ বিরক্ত করবেই, হয়তো একের পর এক, নানা জনে নানা অছিলায়, কোনো কাজে নয়। আমার স্বামী মন্ত্রী, কিন্তু আমি কে? আমার কি ক্ষমতা? কিছুই না। তবু এরা আসেন। দিল্লিতে এদের আসা কিছুতেই বন্ধ করা যাবে না। ভিতরের এই বারান্দায় বসতে আমার খুব ভালো লাগে। সামনের চাইতে ভিতরের লন অনেক বড়, অনেক সুন্দর। সামনের দিকেও সুন্দর লন, সুন্দর ফুলের বাগান আছে, কিন্তু ভিতরের তুলনায় কিছু না। সামনের দিকের সব কিছু সাধারণের জন্য, ভিতরের সব কিছু মন্ত্রীর সুখের জন্য, চিত্ত বিনোদনের জন্য। সামনের দিকের ড্রয়িং রুমে সোফা কার্পেট আছে ঠিকই, কিন্তু ভিতরের দিকের আমাদের নিজস্ব ড্রয়িং রুমটা অতুলনীয়। বছর 2 আগে সব কিছু পাল্টানো হয়। মেক্সিকান অ্যাম্বাসেডরের সঙ্গে সৌমেনের খুব ভাব। 2 বছর আগে মেক্সিকো থেকে একজন বিখ্যাত ইন্টেরিয়র ডেকোরেটর দিল্লি অ্যাম্বাসেডরের অনুরোধে উনি আমাদের ড্রয়িং রুমের একটা ডিজাইন করে দেন। সত্যি অপূর্ব হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কার্পেটের তলায় ফোমড রাবারের সিট, পা পড়লেই নেমে যায়, ডুবে যায় কার্পেটের মধ্যে। রাজস্থান চিফ মিনিস্টারের দেওয়া জয়পুরি কাজ করা 2 বিরাট বিরাট লাইট স্ট্যান্ড জ্বাললে ঘরটাকে স্বপ্নপুরী মনে হয়। শুধু ভিআইপি আর ব্যক্তিগত বন্ধুদের জন্য এই ড্রয়িং রুম। সাধারণ অতিথিদের প্রবেশ নিষেধ। ভিতরের লনটাও আমাদের এক্সক্লুসিভ। 5-6 জন মালি সারাদিন কাজ করে। দুপুরবেলায় লাঞ্চের সময় শুধু সামনের দিকের একটা গাছের ছায়ায় বিশ্রাম করে, মোটা মোটা শুকনো বজরার রুটি খায়। কলকাতায় থাকতে কাউকে বজরার রুটি খেতে দেখিনি। গরিব রিকশাওয়ালাদের ছাতু খেতে দেখেছি। কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল দিয়ে শুকনো শুকনো দলা দলা ছাতু খেতে দেখেছি। তখন ওদের ওই ছাতু খাওয়া দেখেই অবাক হতাম। প্রথম প্রথম দিল্লি আসার পর বজরার শুকনো রুটি খাওয়া দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ভাবতাম, এই রুটি মানুষই খায়, খেতে পারে? কলকাতার গরু মোষেও বোধহয় এই রুটি খাবে না। এই রুটির তুলনায় শুকনো ছাতু তো স্বর্গ। এখন জানি, প্রতিদিন দেখছি, এই শুকনো বজরার রুটি খেয়েই ওরা গোলাপের চাষ করে, প্রাসাদ গড়ে। সৌন্দর্যের সাধনা করতে গিয়ে দিল্লির মানুষগুলো, রথী মহারথীরা অমানুষ হয়ে গেছে। পাথর দিয়ে তৈরি প্রাসাদে থাকতে থাকতে এরা মন হারিয়েছে, প্রাণ হারিয়েছে। তা নয়তো ওদের দিয়ে গোলাপের চাষ করিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারে? অনেক আগে আমি ওদের রুটি খেতে দিতাম, আটার রুটি, তরকারি দিতাম। এখন দিই না, আস্তে আস্তে বন্ধ করেছি। হয়তো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, জানি না। এখন ওদের বজরা রুটি খাওয়া দেখে অবাক হই না, ধরে নিয়েছি ওটাই স্বাভাবিক। আগে গোলাপের দিকে তাকালেই ওই শুকনো পোড়া পোড়া বজরার রুটি আমার চোখের সামনে ভেসে উঠত। কাশ্মীরি গোলাপের গন্ধও সহ্য করতে পারতাম না। এখন পারি। এখন আমার গোলাপের গন্ধ ভালো লাগে। ভিতরের বারান্দায় বসে বসে দূরের গোলাপের গন্ধ উপভোগ করছিলাম, আর কত কি ভাবছিলাম। ওই অ্যালবামের ছবিগুলো দেখতে দেখতে পুরনো দিনের কথা ভাবছিলাম, কিন্তু পরপর 2 জন লোক আসায় অ্যালবামটা পাশে সরিয়ে রেখেছিলাম। ওরা চলে যাবার পরপরই আবার অ্যালবামটা টেনে নিয়েছি। পুরনো দিনের ছবি দেখছি।
সৌমেন সিঙ্গাপুর গিয়েছে। একাফে কনফারেন্সে ইন্ডিয়ান ডেলিগেশনের লিডার। মঙ্গলবার দিল্লি থেকে মাদ্রাজ যায়, সেখান থেকে সিঙ্গাপুর পৌঁছেছে পরশুদিন। আজ থেকে কনফারেন্স শুরু। 1 সপ্তাহ সিঙ্গাপুরে কাটিয়ে 2 দিনের জন্য মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে কুয়ালালামপুরে যাবে, সেখান থেকে ম্যানিলা। 4 দিন ম্যানিলায় কাটিয়ে 2 দিনের জন্য ব্যাংকক, ব্যাংকক থেকে কলকাতা। ভীমাপ্পার মেয়ের বিয়ের জন্য আমি একলাই আছি, ওই বিয়েতে আমাকে থাকতেই হবে। তারপর সোমবার আমিও কলকাতা যাব, বাঁচব, প্রাণ খুলে হাসব, গল্প করব। তারপর ওর সঙ্গেই দিল্লি ফিরব। ও নেই বলে বাড়িতে কোনো উত্তেজনা হইচই নেই। তাছাড়া ও থাকলে এই অ্যালবাম দেখতে পারি না। ও পছন্দ করে না, ঠাট্টা করে। এই যে ওর এই ছবিটাই আমার সবচাইতে ভালো লাগতো। ইলেকশনের সময় এই ছবিটা দিয়েই ওর পাবলিসিটি করা হয়। তার অবশ্য কারণ ছিল। এই ছবিটার যে একটা ইতিহাস আছে। 6th ইয়ারের শেষ ক্লাস হওয়ার পর আমরা দল বেঁধে লাইট হাউসে সিনেমা দেখলাম। তারপর এক একজন করে সবাই চলে গেল। আমরা দুজনে অত সহজে চলে যেতে পারলাম না। দুজনেই কথা না বলে হাঁটছিলাম। অনেকক্ষণ পর ও বলল, কাল থেকে ইউনিভার্সিটি যেতে হবে না ভাবতেই কেমন লাগছে, তাই না? আমি বললাম, তুমি বুঝতে পারছো না কেমন লাগছে? যে উর্মির উর্মিমালা দেখে 2 বছর কাটিয়েছি, সেই উর্মিকে যদি কাল থেকে দেখতে না পাই তাহলে... শুনতে ভালো লাগলেও প্রতিবাদ করলাম। ইদানিংকালে তুমি যে উর্মির চাইতে উর্মিমালাকেই বেশি চাও তা আমি জানি। সেদিন সন্ধ্যায় পার্ক স্ট্রিটের একটা স্টুডিওতে আমরা দুটো আলাদা আলাদা ছবি তুললাম। আমার ছবি ও রাখল, ওর ছবি আমার কাছে রইল। সত্যি ভারী সুন্দর ছবিটা উঠেছিল। সৌমেনকে দেখতে তো চমৎকার, তখন যেন আরও সুন্দর ছিল। চোখ দুটোর দিকে তাকানো যেত না, ছবিতেও না। আমি ওকে ওর ছবিটা দেখিয়ে বলেছিলাম, বাপ রে বাপ, কি অদ্ভুতভাবে তাকিয়ে আছো। ও বলেছিল, তোমার উর্মিমালার দিকে তাকিয়েই তো ছবি তুলেছিলাম, অদ্ভুত না হয়ে উপায় আছে? ওই ছবিটায় ওর চোখ দুটো দেখলেই মনে হতো ও যেন নেশা করে স্বপ্ন দেখছে। আর একদিন শুধু ওকে অমন করে তাকাতে দেখেছি। বিয়ের দিন নয়, ফুলশয্যার রাত্রে। আমার সমস্ত শরীরে শিহরণের ঢেউ বয়ে গিয়েছিল। আমি অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমি ওকে একটা প্রণাম করে 2 চোখ ভরে ওকে দেখেছিলাম, প্রাণ ভরে দেখেছিলাম। ও 2 হাত দিয়ে আমার মুখখানা তুলে ধরে বলেছিল, উর্মি, অমন করে আমাকে দেখো না। জিজ্ঞাসা করলাম, কেন? আমি সহ্য করতে পারি না। আবার জিজ্ঞাসা করলাম, আজকেও তোমাকে একটু ভালো করে দেখব না? কয়েকদিন পরে সৌমেন আমাকে জিজ্ঞাসা করল, চরিত্রহীনের কিরণময়ীর কথা মনে আছে? আছে। কিরণময়ীকে কেউ ভুলতে পারে? মনে আছে উপেন যেদিন কিরণময়ীকে দেখে? এতক্ষণে আমি বুঝলাম। একটু চাপা হাসি হাসতে হাসতে বললাম, সন্ধ্যাবেলায় সামান্য প্রদীপের আলোয় কিরণময়ীকে দেখে আদর্শবান চরিত্রবান উপেনের মনেও ঝড় উঠেছিল, সেই কথা বলছো তো? ও অবাক হয়ে বলল, তোমার তো সব কিছু মনে আছে, ও সব কি কেউ ভুলতে পারে? তোমার সত্যি লিটারেচার পড়া উচিত ছিল। তোমার জন্যই তো লিটারেচার পড়া হলো না। আমার জন্যে? তবে কি, লিটারেচার পড়লে তুমি উর্মিমালার শোভা দেখতে কেমন করে? হাসতে হাসতেই বললাম, আরও কি কি যেন বলেছিলাম, শুনেছিলাম, সেসব কি এতদিন এত বছর পর মনে থাকে? তবে মনে আছে কিছুক্ষণ পরে ও আমাকে বলেছিল, জানো উর্মি, সে রাত্রে তুমি ঠিক কিরণময়ীর মতো আমাকে এক ঝলক দেখেই পাগল করেছিলে। তারপর উপেনের মতো
সৌমেন আমার প্রতি কর্তব্য করেছে, কিন্তু আমাকে নিয়ে পাগল হতে ভুলে গিয়েছিল। অনেক দিন, অনেক বছর। এই তো কয়েক বছর আগে একদিন হঠাৎ ব্যতিক্রম হলো। দিল্লিতে সত্যজিৎ রায়ের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল। কেন্দ্রীয় তথ্য ও বেতার মন্ত্রী অনারেবল শ্রী সৌমেন রায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। আমিও গিয়েছিলাম। উদ্বোধন অনুষ্ঠান চলার সময় মঞ্চে যাইনি, কিন্তু ছবি দেখার সময় মন্ত্রীর পাশে বসার সৌভাগ্য হয়েছিল আমার। সেদিন পাশাপাশি বসে দেবী দেখতে দেখতে ও ফিসফিস করে আমার কানে কানে বলেছিল, উর্মি, ওই চোখ দুটো দেখে ফুলশয্যার রাত্রির কথা মনে পড়ছে। আমিও খুব আস্তে আস্তে বললাম, তাই নাকি? হ্যাঁ, সে রাত্রে তুমিও ঠিক এমনভাবেই আমাকে দেখে আমাকে পাগল করেছিলে। শুনতে ভালো লাগলেও একটু না হেসে পারলাম না। বললাম, সেসব দিনের কথা তোমার মনে পড়ে? সব না মনে পড়লেও কিছু কিছু তো মনে পড়ে। ঠিক, কিছু কিছু। ওই কিছু কিছুর মেয়াদি বা কতকাল। এই পুরনো অ্যালবামটা হাতে নিলেই আমি যেন কেমন হয়ে যাই। আমি যেন আর আমি থাকি না। আমি ভুলে যাই বর্তমান, ভুলে যাই কঠিন রূঢ় বাস্তব, ভুলে যাই আমি সেন্ট্রাল মিনিস্টার সৌমেন রায়ের স্ত্রী, ভুলে যাই আমি উর্মি না, আমি ম্যাডাম। সত্যি সব কিছু ভুলে যাই। ভুলে যাই আমি রাজবল্লভ পাড়ায় নেই। ভুলে যাই ছোট ভাই গোরা, অমিত আমাকে এখানে ছোট বৌদি বলে ডাকবে না। বলতে গেলে কেউই আমাকে বৌদি বলে ডাকে না। বাঙালি এমপিরাও বৌদি বলেন না। এখানে কেউ কাউকে আত্মীয় বলে, শুভাকাঙ্ক্ষী বলে মেনে নিতে পারেন না। এখানে কেউ কারুর আপন নয়। এ যেন মণিকর্ণিকার মহাশ্মশান। এখানে সব আত্মীয়তার শেষ। সৌমেন বৌদি বৌদি করে যখনই দিদিকে ডাকত, তখনই আমি একটা শূন্যতা অনুভব করতাম। 3 ভাই বোনের মধ্যে ও সবচাইতে ছোট। আমাকে কে বৌদি বলবে? অথচ বৌদি ডাক শুনতে আমার খুব ইচ্ছা করত। এখনও করে। বিকেলের দিকে অফিস থেকে ফেরার পথে ছোট ভাই আর গোরা জানলা দিয়ে উঁকি মেরে চিৎকার করত, ছোট বৌদি, আসবো নাকি? আমি ঘড়ি দেখতে দেখতে ওদের ওই অদ্ভুত চিৎকার শোনার জন্য অপেক্ষা করতাম, কিন্তু তবুও আমি বকুনি দিতাম। তোরা কি ভেবেছিস ছোট বৌদি মরেছে যে অমন করে চিৎকার করছিস? ছোট ভাই হাসতে হাসতে বলতো, আপনি মরলে তো ডালহৌসি পাড়া ছুটি হয়ে যেত, তাহলে কি এত দেরি করে আসতাম? এবার না হেসে পারতাম না। বলতাম, আয়। ওরা ঘরে এলেই মা বলতেন, তোরা আসবি বলে ছোট বৌমা জানলা দিয়ে চেয়ে থাকে, তা জানিস? ছোট ভাই সঙ্গে সঙ্গে জবাব দেয়, সে তো খুব স্বাভাবিক মাসিমা। এই আপনি, বড়দা আর আমরা ছাড়া ছোট বৌদির আপনজন কে আছে? পোস্টাল ডিপার্টমেন্টের মতো আমাদেরও মোটর সার্ভিস বিফোর সেলফ। একজনের স্নেহ বা ভালোবাসা দিয়ে জীবন পূর্ণ হয় না। যে সন্তান শুধু বাবা মার স্নেহ পায় কিন্তু বঞ্চিত থাকে বন্ধুত্ব থেকে, সে কখনো সুখী হতে পারে? শুধু স্বামীর ভালোবাসা, প্রেম দিয়েও কোনো মেয়ের পরিপূর্ণ আত্মতৃপ্তি পাওয়া সম্ভব নয়। ভীমনাগের সন্দেশ বা জলযোগের পয়ধি খেয়ে কি জীবন কাটানো যায়? অসম্ভব, কল্পনাতীত। এই সংসারে এসে আমি এই জন্যই সুখী হয়েছিলাম যে এখানে সব কিছু পেয়েছি। স্বামী, সত্যি অমন স্বামী কজনের ভাগ্যে হয়? শিক্ষিত, সুপুরুষ, আদর্শবান, আর কি চাই? তারপর দাদা, জন্ম জন্ম তপস্যা করে অমন দাদা পেতে হয়। কত দীর্ঘদিন ধরে কি নিদারুণ সংগ্রাম করেছেন, কিন্তু কোনো বিতৃষ্ণা, কোনো অভিযোগ নেই কারুর বিরুদ্ধে। বরং তিনি সেজন্য খুশি, গর্বিত। সৌমেন যেদিন ফার্স্ট ক্লাস পেল, সেদিন গর্বে আনন্দে দাদা নাকি ভীষণ কেঁদেছিলেন। সারা পাড়ায় মিষ্টি বিলিয়েছিলেন। দিদি, যেমন দাদা তেমন দিদি। দিদির কথা আমি দাদার কাছ থেকেই শুনেছি। দাদা বলেছিলেন, জানো বোন,
তোমার স্বামীকে তোমার দিদি কি বলেছিলেন? আমি বললাম, কি বলেছিলেন? দিদি হঠাৎ দরজার গোড়ায় হাজির হয়ে বললেন, সে দুঃখ বুঝি আজও তুমি ভুলতে পারোনি? দাদা দিদির কথায় কান্না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি বলবো? হ্যাঁ, বলুন। ঠাকুরপো ফার্স্ট ক্লাস পাওয়ায় উনি এতই গলে গিয়েছিলেন যে আমাকে শুনিয়ে শুনিয়ে কী দারুণ ফিলিংস দিয়ে ওকে বললেন, এখন দেখছি তোমার দাদার চাইতে তোমার সঙ্গে বিয়ে হলেই বেশি সুখী হতাম। দাদার কথা শেষ হতেই আমি আর দিদি এক দৌড়ে পালিয়ে যাই। এই ভালোবাসা, এই আনন্দ কি স্বামীর কাছে পাওয়া যায়? আর শাশুড়ি, ওর আগ্রহই তো আমি এই সংসারে ঠাঁই পাই। উনিই তো দাদাকে প্রথম বলেছিলেন, হ্যাঁ রে বড়, মেয়েটাকে একটু ভালো করে খেয়াল করিস তো। দাদা জিজ্ঞাসা করেছিলেন, এ কথা বলছো কেন মা? বলেছিলেন, আমার বড় ভালো লাগে মেয়েটাকে, আদর করে যেন আঁশ মেটে না। দাদা হাসতে হাসতে বলেছিলেন, দেখার কি আর দরকার আছে? সৌমেন যে অনেক আগেই অ্যাডভান্স বুকিং করে রেখেছে তা মা জানতেন না, তাই তো কারেন্ট বুকিং করার জন্য দাদাকে হুকুম করলে। বেশি দেরি করিস না, অন্য কারুর চোখে পড়লে এ মেয়েকে আর পাবি না। মা দাদার অমতেও হয়তো সৌমেন আমাকে বিয়ে করত, কিন্তু এই মর্যাদা, এই ভালোবাসা কি পেতাম? উপরি পাওনা পেতে সবার ভালো লাগে। কথায় আছে, আসলের চাইতে সুদ মিষ্টি। তাই তো ছেলে মেয়ের চাইতে নাতি নাতনি বেশি আদরের, বেশি প্রিয় হয় সবার। উপরি পাওনা সবাই পায় না, পেতে পারে না, ভাগ্যের দরকার। আমি নিঃসন্দেহে ভাগ্যবতী, তা না হলে চারপাশ থেকে এত মানুষের ভালোবাসা পাই। ছোট ভাই আর গোরার চিৎকার তাই আমার আরও ভালো লাগতো। ভালো লাগতো অশোক মানুর ছোট মা ডাক। কাকিমা ডাকলে কেউ কিছু বলতো না, ভাবতো না, কিন্তু ছোট মা ডেকে ওরা আমাকে যে মর্যাদা দিত তার মূল্য এই জগতে অনেক। একটু মর্যাদা, একটু ভালোবাসার জন্যই তো এই দুনিয়ায় সবাই পাগল, কাঙাল, আর আমি অযাচিতভাবে সব কিছু পেয়েছি। সেই সব দিনের কথা কি ভুলতে পারি? মন্ত্রীপত্নী বলে এখানে কেউ কেউ আমাকে ভয় করে, আবার কিছু স্বার্থপর মানুষ আমাকে খাতির করে, কিন্তু এখানে কেউ আমাকে অমন করে ভালোবাসে না। কেউ ছোট বৌদি বলে চিৎকার করে না, কেউ ছোট মা বলে জড়িয়ে ধরে না। ক্ষীণ যমুনার পাড়ে বাস করেও যে সামান্য রসের ধারার সন্ধান পেয়েছিলাম, তাও আস্তে আস্তে রাজনীতির আবর্তে শুকিয়ে গেছে। যেটুকু আছে তাও হয়তো থাকবে না। তাই তো ওই দিনটার কথা এত বেশি করে মনে পড়ে। এত কিছু পেয়েও কত কি হারালাম। যা পেলাম, যা পাচ্ছি তা সবাই দেখছে, দেখতে পায়, কিন্তু যা হারালাম, যে রসের ধারা প্রাণহীন দিল্লির মরুপ্রান্তরে এসে ফুরিয়ে গেল, হারিয়ে গেল, তা কেউ দেখতে পায় না, কেউ ধরতে পারে না। শুধু আমি সে শূন্যতার জ্বালা হারাবার বেদনা অনুভব করি। ইতিহাস যখন মোড় ঘোরে তখন হঠাৎই হয়। অপ্রত্যাশিত, অভাবিতভাবে ইতিহাসের গতি পাল্টে যায়। কি আশ্চর্যভাবে গ্রিক আর রোমান সাম্রাজ্যের উত্থান পতন হলো, ঠিক যেন সিনেমার মতো। সারা পৃথিবী যাদের ভয়ে কাঁপত, তারাই একদিন ফানুসের মতো ইতিহাসের পাতা থেকে উড়ে চলে গেল। সব সাম্রাজ্যের ইতিহাসই একভাবে উঠেছে, একইভাবে বিদায় নিয়েছে। কেন ফরাসি বিপ্লব, অক্টোবর বিপ্লব, একটা অগ্নিস্ফুলিঙ্গ কিভাবে সারা জাতির মনে প্রাণে আগুন লাগিয়ে দিল? এই তো সেদিনের ইতিহাস মোড় ঘুরল পার্ল হারবারে, নরম্যান্ডিতে। ইতিহাস হঠাৎ অ্যাবাউট টার্ন করে দাঁড়িয়েছে চীন, জাপান, ভারতবর্ষ থেকে সর্বত্র, সর্বকালে, সর্বযুগে। সূর্যের দেহ থেকে এক টুকরো জ্বলন্ত জড় পদার্থ হঠাৎ একদিন ছিটকে এসেই পৃথিবীর জন্ম হয়। তাই কি পৃথিবীর সব কিছুই হঠাৎ হয়? হঠাৎ বৃষ্টি পড়ে, হঠাৎ ঝড় ওঠে, বন্যা হয়।
মাটির তলার বীজ হঠাৎ অঙ্কুরিত হয়। কুঁড়ি অনেক দিন ধরে দেখা গেলেও ভোরের সূর্যের সঙ্গে সঙ্গে ফুল ফুটে ওঠে হঠাৎই। মানুষের জন্ম মৃত্যুও তো হঠাৎ। মুহূর্তের উত্তেজনায় মানুষ খুন করে, আবার ওই একটি মুহূর্তের দুর্বলতায় মানুষ সর্বস্ব বিলিয়ে দেয়। রাজা ভিখারি হয়, আবার একটি মুহূর্তের একটি সাফল্যে ফকির রাজা হয়, সম্রাট হয়। কংগ্রেস সেন্ট্রাল ইলেকশন কমিটি যে পার্লামেন্টের জন্য সৌমেনকে নমিনেশন দেবে তা আমরা কেউ কল্পনা করতেও পারিনি। রাত 10:30 নাগাদ পিটিআই অফিস থেকে একজন রিপোর্টার টেলিফোন করে জানালেন সৌমেন নমিনেশন পেয়েছে। রাজনীতি বলতে যা বোঝায় তা ও কোনোদিন করেনি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ছিল, পরিচয় ছিল নানা কারণে, কিন্তু সেই সামান্য পরিচয়ের ভিত্তিতে ও যে পার্লামেন্টের জন্য নমিনেশন পেতে পারে তা আমরা কেউই ভাবতে পারেননি। কংগ্রেসের স্বার্থপর ও অশিক্ষিত মানুষের আধিপত্য ক্রমশ বাড়ছে বলে এবার কিছু অধ্যাপক, ডাক্তার, উকিল, শিক্ষক, কারিগরি শিক্ষাপ্রাপ্ত সাধারণ ছোটোখাটো ব্যবসাদারকে নমিনেশন দেওয়া হয়েছে। এদের হাতে ক্ষমতা এলে ভারতবর্ষের সুদিন আসবে। উদ্দেশ্য মহৎ হলেও বাড়িতে প্রায় সারা রাত ধরে আলোচনা চলল। দাদা শেষ পর্যন্ত বললেন, ব্যবসাদারের টাকা নিয়ে যতদিন পার্টি আর নেতাদের ভরণ পোষণ চলবে ততদিন সব ভাইস চ্যান্সেলর আর ডক্টরেটদের পার্লামেন্ট অ্যাসেম্বলিতে পাঠালেও বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না। ওর চোখের সামনে তখন বিরাট বিরাট থামওয়ালা ওই গোল পার্লামেন্ট হাউসের ছবি ভাসছে। বলল, রাজনীতিকে নোংরামি মুক্ত করার জন্য কোনো একটা পয়েন্ট থেকে তো চেষ্টা শুরু করতে হবে। দাদা বললেন, করো, আপত্তি নেই, তবে কি জানিস, ওই একদল নন ম্যাট্রিক লিডার তোদের কিচ্ছু করতে দেবে না। তাছাড়া যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। শেষ পর্যন্ত তুইও যে রাবণ হবি না তার কি গ্যারান্টি? দাদার কথা শুনে সৌমেন ঘাবড়ে গেল। বলল, তাহলে কি আমার উপর তোমার আস্থা নেই? আজ এই মুহূর্ত পর্যন্ত নিশ্চয়ই আস্থা আছে। ভবিষ্যতে আস্থা থাকবে কি না সে তো তোর উপরেই নির্ভর করছে। কিছুক্ষণ চুপ করে থেকে সৌমেন বলল, তুমি আশীর্বাদ করো যেন সারা জীবন তোমার। ওর গলা দিয়ে যেন কথা বেরুচ্ছিল না। দাদা তাড়াতাড়ি ওকে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, গুড লাক, গো অ্যাহেড। তারপর মাকে বললেন, মা, ছোটকে আশীর্বাদ করো, ও যেন মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে। এরপর ডাক পড়ল দিদির, এসো, তোমার প্রাইভেট সেক্রেটারিকে আশীর্বাদ করো। দিদি ওর সামনে গিয়ে বললেন, আগে আমাকে প্রণাম করো, তারপর প্রতিজ্ঞা করো এমপি হলে প্রত্যেক মাসে আমাকে শাড়ি দেবে। ও দিদিকে প্রণাম করে হাসতে হাসতে বলল, একটা দরিদ্র অধ্যাপককে ব্ল্যাকমেল করতে তোমার রুচিতে বাজছে না? দিদি স্পষ্ট জবাব দিলেন, না। ও বলল, ঠিক আছে, শাড়ি পাবে। দিদির পর্ব শেষ হতেই খেয়াল হলো এবার আমার পালা। আমি তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরোতে যেতেই দাদা ডাক দিলেন, এ কি, তুমি চললে কোথায়? ছোটকে শুভেচ্ছা জানাবে না? আমি দরজার কাছে থমকে দাঁড়াতেই দিদি বললেন, ওকে আর এখন শুভেচ্ছা জানাতে হবে না, পরে। দাদা বললেন, তুমি চুপ করো তো। দিদি চুপ করলেন না, বললেন, উর্মি আমাদের সামনে কি শুভেচ্ছা জানাবে? ওই দুটো একটা মিনিট যে আমার কিভাবে কেটেছিল তা শুধু অন্তর্যামীই জানেন। দিদির কথায় দাদার হুঁশ হলো। বললেন, আচ্ছা, তুমি পরেই শুভেচ্ছা। দাদার কথা শেষ হবার আগেই আমি প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। সে রাত্রে আমরা দুজনে ঘুমোতে পারলাম না। আনন্দে উত্তেজনায় কিছুতেই ঘুম এলো না। সকাল 7:30টায় আমার ক্লাস। মাত্র মাস 3 আগে দাদা নিজে চেষ্টা করে আমার জন্য এই পার্ট টাইম লেকচারের চাকরি জোগাড় করেছেন। না ঘুমোলে বা দেরি করে উঠলে কলেজ যেতে পারবো না জেনেও সে রাত্রে ঘুমোতে পারলাম না। দুজনে দুজনের গলা জড়িয়ে সারা রাত কথা বললাম।
সৌমেন রাজনীতি করুক আমি কোনো দিন চাইনি, কিন্তু সে রাত্রে ওর শুভ কামনা না করে পারলাম না। 2-1 সপ্তাহ পরের কথা। ইলেকশনের বাজার তখন দারুণ গরম। 2 যুদ্ধ শিবিরেই তীব্র প্রস্তুতি। অনিশ্চিত ভবিষ্যতের জন্য দুপক্ষই শঙ্কিত। আমাদের বাইরের ঘরে সারা রাজবল্লভ পাড়ার ছেলেদের ভিড়, দিনরাত ভিড়, সবাই কাজে ব্যস্ত। গোরা বা ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতেও ভয় লাগে। রোদ্দুরে পুড়ে পুড়ে এমনকি গোড়ার মতো ফর্সা ছেলেও কালো হয়ে গেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে ছোট ভাইয়ের চোখের নিচে কালি পড়েছে। সত্যি ওদের কষ্ট আর পরিশ্রম দেখে নিজেদের বড় অপরাধী মনে হতো। আমার ভীষণ খারাপ লাগতো। একদিন দিদিকে বললাম, দিদি, এই ইলেকশন না লড়লেই পারত। কেন? দেখছো তো সবাই মিলে কি অমানসিক পরিশ্রম করছে। তারপর রেজাল্ট কি হবে কে জানে। যদি... দিদি হাসতে হাসতে বললেন, ঠাকুরপো জিতবেই। জিতবেই বললে কি জেতা যায়? দিদি সেই নিশ্চিন্ত নির্লিপ্ত হাসি হেসে বললেন, আমি বলছি ঠাকুরপো জিতবেই। ঠাকুরপো না জিতলে তুই আর আমাকে দিদি বলে ডাকিস না। দিদির কথায় আমি অবাক না হয়ে পারলাম না। কিন্তু এত জোর করে তুমি কথা বলছো কিভাবে? শুধু জিতবে না, ঠাকুরপো আরও অনেক উপরে উঠবে। তুমি কি করে জানলে? জানি, কিন্তু কিভাবে? তখনই দিদি কিছু বললেন না। পরে বলেছিলেন, মনে আছে তোর জন্ম, সন, তারিখ ইত্যাদি জেনেছিলাম? হ্যাঁ হ্যাঁ মনে আছে, মার কাছ থেকে জেনে এসে তোমাকে বলেছিলাম। তোমার দাদা তোমাদের দুজনের কোষ্ঠী বিচার করে দেখেছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, দাদা কোষ্ঠী বিচার করেছেন? দিদি হাসি মুখে বললেন, হ্যাঁ, উনি খুব ভালো বিচার করেন। সে কি, আমি তো জানি না। বিশেষ কেউই জানে না, তবে আগে দারুণ হবি ছিল, এখন ছেড়ে দিয়েছেন। তুমি তো আগে বলনি। কি আর বলবো, হঠাৎ খেয়াল হলে কাগজ পেন্সিল নিয়ে ক্যালকুলেশন করতে শুরু করেন। দাদার প্রতি বরাবরই আমার অগাধ বিশ্বাস। কেন জানি না, আমার মনের মধ্যে স্থির বিশ্বাস দাদা অন্যায় করতে পারেন না, ভুল করতে পারেন না। দিদির কাছে যখন শুনলাম দাদা সৌমেনকে বলেছিলেন আমার জন্যই ওর সৌভাগ্য লাভ হবে, অভাবিত সম্মান প্রতিপত্তি হবে, তখন ওর প্রতি আমার শ্রদ্ধা যেন আরও বেড়ে গেল। সমারসেট মমের একটা কথা মনে পড়ছে, পিপল আস্ক ইউ ফর ক্রিটিসিজম বাট দ্য অনলি ওয়ান্ট প্রেইজ। কথাটা বর্ণে বর্ণে সত্য। দাদার কাছে আমি বিচার চাইলেও আসলে প্রশংসাই শুনতে চেয়েছি। উনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, প্রশংসা করেন বলেই কি ওকে আমি এত শ্রদ্ধা করি? না না, তা কেন হবে? আমি বোধহয় অতহীন নয়। তাছাড়া যাকে মন প্রাণ দিয়ে ভক্তি করি, শ্রদ্ধা করি, তাকে নিয়ে এত টানাটানি না করাই ভালো। শেষ পর্যন্ত ইলেকশন শেষ হলো। 5টার সময় ভোট নেওয়া শেষ হলেও পাড়ার ছেলেদের নিয়ে সৌমেন বাড়িতে ফিরল 11টা নাগাদ। তখন ওদের কারুর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে আর দুশ্চিন্তায় ওদের চেহারাই পাল্টে গেছে। এক গিলাস ঠান্ডা শরবত খেয়ে তখনই সবাই কাগজ পেন্সিল নিয়ে হিসাব নিকাশ করতে শুরু করলো। অনেক রকমভাবে হিসাব নিকাশ করেও দেখা গেল চিন্তার কিছু নেই, অন্তত যুক্তিসঙ্গত কারণ নেই। কিন্তু যুক্তিতর্ক, হিসাব নিকাশ দিয়ে কি অশান্ত মনকে শান্ত করা যায়? গেল না। তবুও কি ওরা চুপ করে থাকতে পারে? বিনোদবাবু বললেন, ওসব অঙ্ক কষা ছাড়েন, দাদাবাবু জিতবেনই। না জিতলে ধর্ম মিথ্যে, মানুষের ভালোবাসা মিথ্যে। তা যখন হতে পারে না, তখন এত চিন্তা কিসের? কেউ কোনো কথা বলল না। বিনোদবাবু একবার সবার মুখের দিকে তাকিয়ে বললেন, গুড়াবাবু, আপনি আর ছোট ভাই দাদাকে কাল সকালেই ট্রাকের বন্দোবস্ত পাকা করতে হবে, তা না হলেই পরে মুশকিল হবে। ছোট ভাই বলল, হ্যাঁ রে অমিত,
শিবানী সঙ্গের ব্যান্ড পাওয়া যাবে তো? অমিত বলল, শিবানী সংঘ, চৈতালি সংঘ আর মহামায়া স্পোর্টিংয়ের ব্যান্ড পাওয়া যাবে, তবে কালকে আর একবার মনে করিয়ে দিতে হবে। গোরা বলল, হ্যাঁ রে ছোটো ভাই, জ্ঞানদার গ্যারেজে কটা লরি আছে? 2টো। আমাদের কটা লরি চাই? মিনিমাম 6টা। গোরা একটু চিন্তিত হলো। আর 4টে কোথায় পাবি? ছোট ভাই জবাব দিল, লরির চিন্তা তোদের করতে হবে না। তুই বলাইকে বলে লাউডস্পিকার ঠিক করে রাখিস। শেষকালে যদি কোঁকো করে তাহলে ও কিন্তু পেঁদানি খেয়ে মরবে। সময় এগিয়ে চলল। এলো সেই শনিবার, যেদিন এই অ্যালবামের ছবিগুলো তোলা হয়। জ্ঞানদার গ্যারেজে সব কিছু রেডি। ঘন্টায় ঘন্টায় টেলিফোন আসছে, ভালোই। আমি, দিদি, মা, অশোক, মানু সব জট পাকিয়ে বসেছি টেলিফোনের পাশে। দাদা কাউন্টিংয়ের ওখানেই আছেন। তবু যেন ভয়ে শুকিয়ে যাচ্ছিলাম আমরা। যদি শেষ পর্যন্ত শশধরবাবুই জিতে যান, যদি তার প্রসেশন এসে আমাদের বাড়ির সামনে থামে, যদি শশধরবাবু আমাদের বাড়িতে এসে সৌমেনের শুভেচ্ছা সহযোগিতা প্রার্থনা করেন, যদি... ভাবতে গিয়েই মাথাটা ঘুরে উঠল। অশোক, মানু বারবার জিজ্ঞাসা করছে, ছোট মা, রাঙা কাকুকে নিয়ে কখন প্রসেশন বেরোবে? আমি কোনো জবাব দিই না, কোলের কাছে টেনে নিই। ওরা মিনিট পরে আবার ওই একই প্রশ্ন করে। তবু আমি কিছু জবাব দিই না, দিতে পারি না। মা বললেন, বেরুবে, এত ব্যস্ত হচ্ছিস কেন? ভোট গোনা শেষ হলেই বেরুবে। অশোক বলল, গুনতে এত সময় লাগে? আমরাও তো এর চাইতে তাড়াতাড়ি গুনতে পারি। ফাইনাল রেজাল্টের খবর এলো 3টের পর। দিদি বোধহয় বাথরুমে গিয়েছিলেন। আমি টেলিফোনটা রিসিভ করলাম। দাদা পাগলের মতো চিৎকার করে বললেন, ছোট জিতেছে, বুঝলে, ছোট জিতেছে, সবাইকে খবর দাও। দাদার টেলিফোন পাবার সঙ্গে সঙ্গে যেন আমারও কি হলো। আমিও চিৎকার করে উঠলাম, পাগলের মতো চিৎকার করে ঘোষণা করলাম, সৌমেন জিতেছে, সৌমেন জিতেছে। এত উত্তেজিত হয়েছিলাম যে ভুলেই গিয়েছিলাম মা পাশে বসে আছেন। ভুলে গিয়েছিলাম মা দাদার সামনে কখনোই ওর নাম ধরে কিছু বলি না, কিন্তু সেদিন বলেছিলাম, না বলে পারিনি। এই অ্যালবামটা হাতে নিলেই সব কিছু মনে পড়ে। যতদিন বেঁচে থাকবো ততদিনই মনে পড়বে। ওই অবিস্মরণীয় দিনের ইতিহাস আমি ভুলতে পারি না, পারবো না। শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম গল্পটির 2য় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।